প্রকাশক দীপন হত্যায় ৮ জঙ্গির ফাঁসি, দ্রুত রায় কার্যকর চায় পরিবার। আল জাজিরা সম্প্রচার বন্ধে বিশেষজ্ঞ মতামত চেয়েছেন হাইকোর্ট। বঙ্গবন্ধু ৪ খুনি সহ জিয়ার মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সুপারিশ। মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে, যুবলীগকে প্রধানমন্ত্রী। ঝিনাইদহের কালীগঞ্জে দুর্ঘটনায় নিহত ১০, কক্সবাজারে ৪। এটি নিউজ দেখছেন, নিউজ এট 8-এ সঙ্গে আছি আমি মেহসাবির মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। প্রকাশক ফয়সাল আরফিন দীপনকে কুপিয়ে হত্যার মামলায় পলাতক সেনাবাহিনী চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ ৮ জঙ্গির ফাঁসির রায় হয়েছে। আদালত তার রায় বলেছেন, হত্যার মধ্য দিয়ে দেশের মানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছিল জঙ্গিরা। সাংগঠনিকভাবে তারা প্রকাশক দীপনকে হত্যা করেছে। 2013 থেকে 16 এই 3 বছরে দেশে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের ওপর ধারাবাহিক হামলা চালায় জঙ্গিরা। তাদের হাতে নির্মমভাবে খুন হন ৮ জন। লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করায় উগ্রগোষ্ঠীর টার্গেটে পরিণত হন প্রকাশক ফয়সাল আরফিন দীপন। 2015-র 31 অক্টোবর আজিজ সুপারমার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। 5 বছর 4 মাসের মাথায় নির্মম এই হত্যা মামলায় বুধবার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এই হত্যা মামলায় গ্রেপ্তার মইনুল হাসান শামীম ওরফে সামির, আব্দুস সবুর সামাদ ওরফে সুজন, খায়রুল ইসলাম জামিল ওরফে জিশান, আবু সিদ্দিক সোহেল ওরফে শাহাব, মোজাম্মেল হোসেন সাইমন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ জুবায়ের জায়েদ ওরফে আবু ওমায়ের 6 আসামিকেই আদালতে হাজির করা হয়। 6 আসামি সহ পলাতক 2 আসামি এবিটির আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক কমান্ডার, সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া এবং আকরাম হোসেন হাসিবকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এই মোট 8 জন আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন। এই আসামিরা আনসার আল ইসলামের সদস্য সাভারে ব্লগার রিয়াদ মুর্শেদ বাবু হত্যা করে একই দিনে শাহবাগ আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরফিন দীপন এবং লালমাটিয়া শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক টুটুলের উপর হত্যার উদ্দেশ্যে এসব সন্ত্রাসীরা হামলা চালায়। জিহাদের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের তথা অত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া। পরিকল্পনাকারী হচ্ছে যে মেজর জিয়া, তার নির্দেশেই মাইনুল হাসান শামীম এর দিক নির্দেশনায় রেকি করে আব্দুস সবুর ট্রেনিং দেয়। তারপরে খায়রুল ইসলাম অফিস রেকি করে, আবু সিদ্দিক সোহেল অফিস রেকি করে, মুজাম্মেল হোসেন সাইমন পরিকল্পনার সাথে জড়িত ছিল এবং আবদুল্লাহ এই ব্লগার প্রকাশক হত্যার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় টাকা যোগান দিত। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, যাদের ফাঁসি দেওয়া হয়েছে সাক্ষ্য প্রমাণে কেউ তাদের নাম বলেননি। তদন্তকারী কর্মকর্তা এই জঙ্গি সংগঠনের কোনো প্রকার সদস্য লিস্ট বা প্রমাণ দেখাইতে পারেনি এবং যে 23 জন সাক্ষী হয়েছে, কোনো সাক্ষী এই আসামিদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ এখানে প্রমাণ করতে সক্ষম হননি। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন প্রকাশক দীপনের স্ত্রী রিজিয়া রহমান। রায় শোনার পরপরই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। আমরা যে আজকে রায় পেয়েছি এটার জন্য সংশ্লিষ্ট যারা ছিলেন সবার কাছে আমাদের, আর যাদেরকে ধরতে পারা যায়নি দেশের স্বার্থেই তাদেরকে ধরে দ্রুত বিচার হওয়া জরুরি। আর রায়টা সবচেয়ে দ্রুত সময়ে কার্যকর হোক আমাদের পরিবারের প্রত্যাশা তাই। এই রায়ে দ্বিতীয়বারের মতো জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 8 সদস্যের ফাঁসির রায় দিলেন আদালত। আসামিদের কারাগারে নেওয়া হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।
যিনি প্রতিহিংসা পছন্দ করতেন না, তিনি কেন ধর্মান্ধ গোষ্ঠীর আক্রোশের শিকার হলেন? সেই প্রশ্ন রেখে প্রকাশক দীপনের বাবা বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি ছিল না দীপনের। ধর্ম প্রসঙ্গে সবাইকে সহনশীল থাকার আহ্বানও জানান পুত্রহারা এই শিক্ষাবিদ। আমিনুল ইসলামের রিপোর্ট। 5 বছরের অপেক্ষা শেষে সন্তান হত্যা মামলার রায়। কিছুটা আবেগপ্রবণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক। 6 বছর পূর্ণ হতে যাচ্ছে একটা এই ধরনের কেসের জন্য এই এত দীর্ঘ সময়। স্পর্শকাতর এবং আলোচিত এই হত্যা মামলা রায় পেতেও লাগলো দীর্ঘ সময়। তবে এখনও ঝুলে আছে অনেক মামলার রায়। তাই দ্রুত সময়ে দীপন হত্যা মামলা রায় কার্যকরের দাবি তার বাবার। বিচার সম্পর্কে আমাদের তো বলার কিছু নাই, কারণ আমরা জানি না কারা এটা করছে। জঙ্গিবাদীরা করছে এইটুকু জানি, বুঝতে পারি নানান দিক থেকে, কিন্তু জঙ্গিবাদী তাদের সংগঠন কিভাবে কাজ করে আন্ডারগ্রাউন্ড এগুলো কিছুই জানি না। কাজেই এই বিচার করা সরকারের দায়িত্ব। তবে কেন দীপনকে হত্যা করা হলো আজও সে প্রশ্নের উত্তর খুঁজে পান না তার বাবা। ধর্মবোধে আঘাত করে মানুষের আমার জানা মতে কোনো কথাই বলেনি। অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিল, তার মধ্যে ধর্মবিরোধী কিছু কথা থাকলে থাকতেও পারে, কিন্তু বই প্রকাশ করেছে তো ব্যবসায়িক নিয়মে, লেখকের কোনো কথা বলে আটকানো এটা না। সেই আপটাকেই ওই জঙ্গিবাদী যে সংগঠন আনসার আল ইসলাম তারা ক্ষিপ্ত হয়ে দীপনকে হত্যা করেছে। সব হত্যা আর পারস্পরিক কলহ বন্ধ হবে দেশ থেকে, সেই প্রত্যাশাও রাখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক। এই যে এত মানুষের প্রাণ যাচ্ছে আমাদের স্বাধীনতার প্রায় 50 বছর ধরে, এইটার কারণ তো আমাদের রাজনীতিবিদদের ভুলভ্রান্তি। রাজনীতিতে যারা সক্রিয় বুদ্ধিজীবী তাদের ভুলভ্রান্তি, তাদের মধ্যে শুভবুদ্ধির উদয়টা দরকার বেশি। আর যারা ভুল পথে আছে তাদের মধ্যেও শুভবুদ্ধির উদয়ের জন্যে যারা লেখক, যারা শিল্পী, যারা বুদ্ধিজীবী, গবেষক, তাদের কাজ করা উচিত। জাগৃতির প্রকাশক ফয়সাল আরিফিন দীপনের স্মৃতি ধরে রাখতে কাটাবনে প্রতিষ্ঠা করা হয়েছে দীপনপুর, যেখানে বইয়ের আলোতে জ্বলবে দীপনের আলো। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। সাতক্ষীরা 2005 সালে 17 আগস্টের সিরিজ বোমা হামলা মামলার রায়ে 12 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ শরীফুল ইসলাম বুধবার এই রায় ঘোষণা করেন। এই মামলায় 13 বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মুন্নার নাইমুদ্দিন, মোহাম্মদ সফর উদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন, বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন ও মাহবুবুর রহমান। 10 বছর সাজাপ্রাপ্ত আসামির নাম নূর আলী মেম্বার। এছাড়া সর্বোচ্চ 6 ও সর্বনিম্ন 3 বছর সাজাপ্রাপ্তরা হলেন মনোয়ার হোসেন, মমতাজ উদ্দিন, আসাদুল ইসলাম ও আনিসুর রহমান। এছাড়াও আসাদুজ্জামান হাজারি ও আবুল খায়ের খালাস পেয়েছেন। মামলায় 4 আসামি পলাতক রয়েছেন। 2005 সালের 17 আগস্ট সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্ক, কালেক্টরেট চত্বর, নারী ও শিশু নির্যাতন দমন আদালত, হাসপাতাল মোড়সহ 5টি পয়েন্টে একযোগে বোমা বিস্ফোরণ এবং জেএমবি লিফলেট ছড়ানো হয়। বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশ আদালত দিতে পারেন কিনা এ বিষয়ে বিজ্ঞ আইনজীবীদের মতামত জানতে চেয়েছেন হাইকোর্ট। এজন্য 6 জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আদালত। আগামী 15 ফেব্রুয়ারি এ বিষয়ে আদালতে মতামত দেবেন তারা। একই সঙ্গে চ্যানেলটির সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি গ্রহণযোগ্য কিনা অ্যামিকাস কিউরিদের কাছ থেকে সে ব্যাপারেও মতামত নেবেন হাইকোর্ট। বাংলাদেশ সরকারের প্রাণকেন্দ্রে লুকোনো একটি গোপন বিষয়, আহমেদ পরিবার। গত 1 ফেব্রুয়ারি রাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে দেশে বিদেশে। ইউটিউব, ফেসবুক ও টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই প্রতিবেদন। এসব মাধ্যম থেকে প্রতিবেদনটি সরিয়ে ফেলা ও বাংলাদেশে আল জাজিরা সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। মাননীয় প্রধানমন্ত্রীকে হ্যাম্পার করে যে গ্যাং সাজানো হয়েছে, মাফিয়া বলা হয়েছে বাংলাদেশকে, তারপরে মহামান্য রাষ্ট্রপতি ওনার সাথে ফিজিডিপকে নিয়ে যে ছবিটা, সেটা সত্যি কিনা মিথ্যা। বুধবার শুনানির সময় হাইকোর্ট রিটকারী আইনজীবীকে প্রশ্ন করেন আল জাজিরার সম্প্রচারিত তথ্যচিত্রে তিনি কিভাবে সংক্ষুব্ধ হয়েছেন। একই সাথে রিট আবেদনের আগে সংশ্লিষ্টদের উকিল নোটিশ দেওয়া হয়েছিল কিনা তাও জানতে চান আদালত। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানসটাকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মাধ্যমে দেওয়া হয়েছে, সেটা 6 তারিখ পর্যন্ত লাস্টে ছিল। এবং ইন দ্য মিন টাইম যখন আমরা দেখেছি সরকারের বিভিন্ন এজেন্সি প্রতিবাদ করার পরেও সরকারি একই এজেন্সি ডিজিটাল সিকিউরিটির কোনো অ্যাক্ট নেয় নাই, তখন আমরা আমলে নিয়ে এটা কোর্টে আসছি যে সিটিজেন
আমি মনে করেছি যে অ্যাগ্রেভ দেশের সার্বভৌমত্ব সলিডারিটি নিয়ে প্রশ্ন হচ্ছে এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেই কথাই আমরা কোর্টকে বলেছি। শুনানিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া বলেন, গত 10 দিনেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই ভিডিও কেন সরানো গেল না? বিটিআরসি যদি এ ব্যাপারে পদক্ষেপ নিতে না পারে তাহলে তারা ওখানে বসে আছে কেন, এমন প্রশ্ন তোলেন হাইকোর্ট। আমি কোর্টকে তুলে ধরেছি অ্যাট প্রেজেন্ট যেহেতু এখনও রেগুলেশনটা ওইভাবে নাই, সো পার্টিকুলারলি যে এই ট্রান্সমিশন রিলেটেড এবং ব্রডকাস্টিং রিলেটেড একটু কনফিউশন আইনেও রয়ে গেছে। বিটিআরসি টেকনিক্যালি এখনও সবগুলো ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন চেলেই তারা বন্ধ করতে পারে না। আর আপনি আরেকটা জানেন যে এরা ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের আইন অনুযায়ী তারা চলে। যতটুকু বিটিআরসির আইনে ম্যান্ডেট আছে বিটিআরসি ততটুকু করেছে। একটা কমিটি করা হয়েছে, ওই কমিটি তারা রেগুলেশন প্রিপেয়ারের ক্ষেত্রে কাজ করছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ যে 6 জন অ্যামিকাস কিউরি ঠিক করেছেন তারা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এজে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, আব্দুল মতিন খসরু, কামালুল আলম, প্রবীণ নিয়োগী ও শাহদিন মালিক। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। আল জাজিরার বহুল আলোচিত প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এ বর্ণিত অভিযোগ সম্পর্কে জাতিসংঘকে নিজস্ব পদ্ধতিতে তদন্তের আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সরকার বিরোধী জনমত দমন করার কাজে আড়িপাতার যন্ত্র ব্যবহার করছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হলে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘকে এই বিষয়ে জাতিসংঘের নিজস্ব পদ্ধতিতে যে তদন্ত করার আহ্বান জানিয়েছে, আজকের এই সম্মেলনের মাধ্যমে বিএনপি তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছে। বীর উত্তম খেতাব হারাচ্ছেন সাবেক সেনা শাসক জিয়াউর রহমান। বাতিল হচ্ছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 4 খুনির খেতাবও। মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 72তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরই অভিযোগ, বঙ্গবন্ধু হত্যায় মদতদাতা ছিলেন প্রয়াত সেনাশাসক জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার বিচার বাধাগ্রস্ত করা এবং খুনিদের পুনর্বাসনের অভিযোগও আছে তার বিরুদ্ধে। আর তাই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির পক্ষ থেকে জিয়াকে দেয়া বীরোত্তম খেতাব বাতিলের দাবি অনেক পুরনো। মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ হওয়া 4 খুনির খেতাব বাতিলের বিষয়টি উত্থাপন করা হয়। আত্মস্বীকৃত পলাতক খুনিদের মধ্যে শরীফুল হক ডালিম বীর উত্তম, নূর চৌধুরী বীর বিক্রম এবং রাশেদ চৌধুরী ও মোসলেউদ্দিন বীর প্রতীক উপাধি পেয়েছিল। জামুকার থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যারা বঙ্গবন্ধু হত্যা করেছে আত্মস্বীকৃত খুনি এদের কোনো খেতাব থাকবে না, খেতাব বাতিল করা হবে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের খেতাব বাতিল হলে কেন জিয়াউর রহমানেরটাও হবে না, সভায় এই প্রশ্ন তোলেন কমিটির সদস্য শাহজাহান খান। বুধবার মাদারীপুরে এক অনুষ্ঠানে নিজেই একথা জানান তিনি। এটা আমাদের আলোচনার সিদ্ধান্ত আমরা এভাবে নিয়েছি, জিয়াউর রহমানের খেতাবও সেটাও বাতিল হবে। একই সঙ্গে এমপি মন্ত্রী ওই সময় যারা ছিলেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তি তাদের একটা তালিকা আছে যেটাকে আমরা বলি স্মরণীয় বরণীয়দের তালিকা। সেই তালিকায় খন্দকার মোশতাকের নাম আছে, সেই খন্দকার মোশতাকের নামটাও সেখান থেকে বাদ যাবে। যদিও গাজীপুরে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক জানান, জামুকার সভায় বঙ্গবন্ধুর 4 খুনির খেতাব বাতিলের সিদ্ধান্ত হলেও জিয়ার খেতাব এবং মোশতাকের সম্মাননা বাতিলের বিষয়ে একটি সাব কমিটি হয়েছে। কমিটি জামুকার পরবর্তী সভায় এ নিয়ে প্রতিবেদন দেবে। বিশ্বের অনেক দেশেই খেতাব বা সম্মাননা বাতিল করার নজির আছে বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান, মুশতাক, তারপর মাহবুবুল আলম চাষি, এরকম অনেকের নাম নিয়ে কথা হয়েছে। সে তাদের কি কার কি ভূমিকা, বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ততা কি, সেটা দলিল প্রমাণ সহ পরবর্তী সভায় উপস্থাপিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে। গতকালকে আলোচনা হয়েছে। এদিকে খেতাব বাতিলে আইনগত কোনো বাধা নেই বলেই জানান আইনমন্ত্রী আনিসুল হক। মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনাকে নষ্ট করেছে তার কি মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে? এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম দিয়েছিল বঙ্গবন্ধু সরকার। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।
অন্যান্য সংবাদ, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। শুধু বক্তৃতা বিবৃতি নয়, বরং মানুষের পাশে থেকে রাজনীতি করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতেও যুব সমাজের প্রতি আহ্বান জানান। রেজওয়ান ফয়েজ রিপোর্ট। আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ১১ই নভেম্বর। তবে করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। কিছুটা দেরিতে হলেও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান হলো বুধবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ বিন্দু রক্ত দিয়ে বঙ্গবন্ধুর সেই আস্থার সম্মান রেখে গেছেন। আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি বললেন, দেশের যে কোনো প্রয়োজনে সবসময়ই মানুষের পাশে ছিল যুবলীগ। ভবিষ্যতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করার নির্দেশনা দেন তিনি। যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়েছে, যখন কোনো দুর্যোগ এসেছে, যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, কখনো কখনো ব্যত্যয় ঘটে, কিন্তু যেটা ভালো কাজ সেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। আমি এটুকুই দেখেছি, প্রতিটি সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে যুবলীগ। আমাদের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা বুকে রক্ত ঢেলে দিয়েছে দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে। ৭৫-এর পর আর কোন সরকারই মানুষের জন্য কাজ করেনি, এমন মন্তব্য করে শেখ হাসিনা বললেন, শুধুমাত্র নিজের ভাগ্য গড়তে যারা রাজনীতি করে তারা বেশি দিন টিকে থাকতে পারে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে, তাহলে সেই রাজনীতিতে টিকে থাকা যায়। কিন্তু যে রাজনীতি করতে যে লোভের বশবর্তী হয়, অর্থ সম্পদটা যাদের কাছে বড় হয়ে যায়, তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। এটা বাস্তবতা। এটা শুধু আমাদের দল বলে না, আমি সমগ্র বাংলাদেশের অন্যান্য সব রকম রাজনৈতিক দলের কথাই যদি চিন্তা করি, তাহলে আমরা সেটা দেখব। আমি জানি বিএনপি একসময় চিন্তা করেছে ২০০০ কোটি টাকা থাকলে পরে নির্বাচন থেকে জীবনে কেউ সরাতে পারবে না, কিন্তু তাদেরকে সরে যেতে হয়েছে। খালেদা জিয়া বড়াই করে বলেছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। সেই কথাটা কিন্তু তার বেলায় ফলে গেছে। হাজার হাজার কোটি টাকা তার ছেলেকে নিয়ে বানিয়েও কিছু করতে পারেনি। করোনা মহামারী থেকে রক্ষা পেতে সবাই যেন ভ্যাকসিন নেয়, এ ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতেও যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। মানুষের মাঝে একটু দ্বিধা ছিল প্রথম দিকে, তো এখন সে দ্বিধাটা নাই। তবে এখানে যুবলীগের একটা দায়িত্ব আছে, যে বিশেষ করে আমরা বলেছি যে 40 বছরের উপরে যারা, আর বিশেষ করে শিক্ষক থেকে শুরু করে অন্যান্য যারা সবসময় মানুষের পাশে কাজ করতে হয় যাদেরকে, তাদেরকে আগে দিতে হবে। সে মানুষের মাঝে এই ভয়টা দূর করতে হবে, সবাই যেন ভ্যাকসিনটা নেয় সে ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়াতে হবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। মালদ্বীপে যেসব বাংলাদেশি এখনো অবৈধভাবে বসবাস করছে, তাদের একটি বড় অংশকে বৈধতা দেবার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শাহিদ। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে মালদ্বীপের পাশে সবসময়ই থাকবে বাংলাদেশ। শেখ হাসিনা এ সময় জানান, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে বাংলাদেশ তার নিজস্ব পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এবং এখন তা বাস্তবায়ন পর্যায়ে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এ সময় জানান, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে। বাংলাদেশের অগ্রগতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেন তিনি। দুর্ঘটনা। ঝিনাইদহের কালীগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত আরও 30 জন। নিহতদের সবাই বাসের যাত্রী। বিকেল 3:30টার দিকে যশোর ঝিনাইদহ সড়কের 12 বাজারে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। 12 বাজার হাইওয়ে থানার ওসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার জেকে পরিবহনের বাসটি মাগুরা যাচ্ছিল। বাসটি 12 বাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর আড়াআড়িভাবে উল্টে যায়। ঘটনাস্থলে 9 জন এবং পরে হাসপাতালে আরও 1 জন মারা যায়। আহতদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গাইড উল্টে যায়, উল্টে যাওয়ার পর এখানে 9টা স্পট ডেড আমরা এখান থেকে উদ্ধার করি এবং 4-5 জন মুমূর্ষ ও আরো আহত প্রায় 10 থেকে 15 জনকে আমরা মেডিকেলে স্থানান্তর করি। এই দুর্ঘটনার মূল কারণ যেটা ওভার স্পিড। কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। বুধবার সকাল 9:30টায় টেকনাফ উপজেলার ওয়াইকং ইউনিয়নের উঞ্চিপ্রাং সংলগ্ন লম্বা বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কক্সবাজারমুখী যাত্রীবাহী পালকি পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। আহত একজনকে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। নিহতদের সবাই অটোরিকশা যাত্রী। নিউজ@8 এর সময় হলো 22টি বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে: 2022-এর এসএসসি এইচএসসি সিলেবাস কমিয়ে আনার চিন্তা ভাবনা। বাড়ছে নিবন্ধন, টিকা নিচ্ছেন বিদেশি কূটনীতিকরাও। আবার আমন্ত্রণ জানাচ্ছি 8টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। 2022 সালের এসএসসি ও এসএসসি পরীক্ষার জন্যও সিলেবাস কমিয়ে আনার চিন্তা ভাবনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদেরকে চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড প্রদান সম্পর্কিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জানান, খুব সহসাই খুলে দেওয়া হবে স্কুল কলেজ, সরকার প্রস্তুত। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতেও ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। নবম এবং একাদশ যারা 2022 সালে তাদের পরীক্ষা দিতে হবে, গত বছরটা সেভাবে তো তারা পড়তে পারেননি। এই বছরও অনেকখানি সময় হয়তো তারা তত ভালোভাবে সুযোগ পাবেন না। প্রয়োজন হলে তাদের সিলেবাসেও কিছুটা পরিবর্তন আসবে। অবশ্যই এই 2021-এর যাদের, তাদের মতো না, হয়তো তাদেরটা কিছুটা কমবে। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 10 জন এবং শনাক্ত হয়েছেন 388 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন 8,239 জন, আর মোট শনাক্ত হয়েছেন 5,39,153 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 15,402টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 14,999টি। এ পর্যন্ত মোট 37,92,241টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 717 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,85,290 জন। টিকা নিয়ে বিভ্রান্তি ও ভয় কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভ্যাকসিন নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন সংখ্যাও। সরকারি সিদ্ধান্তে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে কূটনীতিক সহ বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদেরও। মফিদুল তপুর রিপোর্ট। করোনা ভ্যাকসিন নিয়ে নানা গুজব আর বিভ্রান্তির জবাব এভাবেই দিয়েছেন সাধারণ মানুষ। টিকাদান কর্মসূচি শুরুর মাত্র 4 দিনের মধ্যে প্রায় 3.5 লাখ মানুষ স্বেচ্ছায় দিয়েছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। দিন যত যাচ্ছে টিকা নিয়ে আগ্রহ ততই বাড়ছে। সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর টিকা খুব স্মুথলি দিয়েছে। ভ্যাকসিন নেওয়ার আমার মোটিভেশন হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, উনি কিডনি পেশেন্ট আমি জানি, তারপরে যিনি ভ্যাকসিন নিচ্ছেন, এটা আমার একটা মোটিভেশন। সুরক্ষা.gov.bd ওয়েব অ্যাড্রেসে ঢুকে যারা নিবন্ধন করতে পারছেন না, তারা টিকাদান কেন্দ্রে গিয়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন শেষে ফিরতি SMS দেখে যেতে হবে নির্ধারিত টিকাদান কেন্দ্রে। কারো যদি কোনো বিশেষ কাজ থাকে, তাড়া থাকে, যোগাযোগ করুন, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কাউকে ফিরিয়ে দেব না, এটি সরকারের নির্দেশ। সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্টজনরাও নিচ্ছেন করোনা টিকা। বুধবার বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, ব্যান্ডশিল্পী জেমস সহ
অনেকেই নিয়েছেন করোনা ভ্যাকসিন। ক্যামেরা নিয়ে সামনে থাকবেন, আমার মুখ যদি কুচকেও যায় তাহলেও তো অসুবিধা, তো কিন্তু কোনো ব্যথা পাইনি। এজটা আরো রিল্যাক্স করে দেই, তাহলে কিন্তু আপনার আরো লোকজন আসবে। এদিকে কূটনীতিকদের আগ্রহের কারণে সরকারিভাবে টিকাদান কর্মসূচির আওতায় এসেছে বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তা কর্মচারীরাও। বুধবার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে এই কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পর্যায়ক্রমে প্রায় 1200 ডিপ্লোম্যাটস বাংলাদেশে যারা আছেন তারা সকলেই ভ্যাকসিন নেবেন। এর বাইরেও আন্তর্জাতিক সংস্থার যে দপ্তরগুলি আছে তাদের কাছ থেকে আমরা তালিকা চেয়েছি, তাদের কর্মরত বিদেশির সংখ্যা, তারাও এখান থেকেই ভ্যাকসিন গ্রহণ করবেন। টিকা গ্রহণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে কূটনীতিকরা বলেন, আতিথেয়তা এবং আঞ্চলিক সহযোগিতার একটি অসামান্য উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ। We as foreigners, we're confident to get vaccinated here. I don't need to travel to Europe. I can do it here, and I've done so today. I will encourage all the citizens and all the people of this country go forward and receive the COVID-19, the vaccination against the COVID-19. If countries like India and Bangladesh, Nepal and Bhutan can cooperate in something as difficult as this, where there is so much temptation to say vaccine only for me, then the rest of the world can also do so. So I think it's a great মফিদুল তপু, ATN নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সাভারে $100 মিলিয়ন ব্যয়ে তৈরি বেক্সিমকোর পিপিই উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, বেক্সিমকোর এই উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে। প্রায় 25 একর এলাকা জুড়ে এই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই উৎপাদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এখানে জীবাণুমুক্ত ডিসপোজেবল আইসোলেশন ও সার্জিক্যাল গাউন, পুনরায় ব্যবহারযোগ্য আইসোলেশন গাউন, N95 মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজেবল স্ক্র্যাপস, শু কভার, হেড কভার এবং পুনরায় ব্যবহারযোগ্য পানিরোধী স্ক্র্যাপস তৈরি করা হবে। এছাড়া বেক্সিমকো ও ইন্টারটেকের যৌথ উদ্যোগে পার্কের ভেতরে সর্বাধুনিক পিপিই সেন্টার অব এক্সেলেন্স ল্যাব স্থাপন করা হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় 65 লাখ পিপিই সরবরাহ করেছে বেক্সিমকো। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। পাবনায় সমলয় পদ্ধতির ধান আবাদে আগ্রহ বাড়ছে চাষিদের। প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে চারা উৎপাদন, যান্ত্রিক প্রযুক্তি ব্যবহারে রোপণ ও কর্তনের এই পদ্ধতিতে সময় ও শ্রমিক কম লাগে। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতি কৃষকদের জন্য বেশি লাভজনক। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে বিস্তারিত জানাচ্ছেন রিজভি জয়। প্লাস্টিকের ট্রেতে সার ও বীজ ছিটিয়ে তৈরি হয়েছে বীজতলা। আলো বাতাস প্রবাহ, পোকা দমন, সেচ ও সার ব্যবহারের আধুনিক ব্যবস্থা। শীত কুয়াশা থেকে বাঁচাতে পলিথিনে ঢেকে চারা তৈরির পর রাইস ট্রান্সপ্লান্টারে নিয়ে সারি করে রোপণ হচ্ছে জমিতে। উইডার মেশিনে আগাছা নিধন আর কম্বাইন্ড হারভেস্টারে ধান কর্তন, মাড়াই এবং প্যাকিং। প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে যন্ত্রের ব্যবহারে নির্দিষ্ট সময়ে ধান উৎপাদনের এ পদ্ধতিকে কৃষিবিদরা বলছেন সমলয় পদ্ধতি। ধান লাগাতে 12 থেকে মিনিমাম 1500 টাকা খরচ হয়, সেখানে এই মেশিনের সাহায্যে কিন্তু আমরা 1 বিঘার ধান বেশি হলে 300 থেকে 350 টাকার মধ্যে 1 বিঘা জমির ধান লাগানো সম্পন্ন করা। পাইলট প্রকল্পের আওতায় অল্প কিছু জমিতে আমরা এই বোরোতে চাষাবাদ করেছি। তখন দেখা গিয়েছে যে আমাদের আসলে উৎপাদন খরচ 3000 থেকে 3500 টাকা পার একরে সাশ্রয় হয়েছে। আমরা মনে করি যে এইটাকে যদি আরও বেশি বেগবান করা যায়, বাংলাদেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখবে। শৈত্যপ্রবাহে বীজতলা নষ্ট হওয়ায় ধান রোপণে পিছিয়ে পড়তেন চাষিরা। আকস্মিক বন্যা কিংবা কালবৈশাখী ঝড়ে চলন বিলাঞ্চলে প্রতি বছরই ক্ষতির মুখে পড়েন তারা। সমলয় পদ্ধতি হতে পারে সে সংকটের সমাধান। মাত্র 25 দিনে চারা তৈরি ও 100 দিনের মধ্যে ফসল কর্তনের সুযোগ পেয়ে খুশি তারা। অল্প দিনে চারা হয়ে যাচ্ছে, কুয়াশা নষ্ট হচ্ছে না। সবাই যদি এভাবে আগামীতেও চারা ফেলাইতে সবাই
উপকৃত হব। সমলয় চাষাবাদে নির্দিষ্ট মাঠে একই সময়ে একই জাতের ফসল আবাদ হয়। খামার যান্ত্রিকীকরণে সরকারের পক্ষ থেকেও মিলছে সহযোগিতার আশ্বাস। এখানে চলনবিল অধ্যুষিত এলাকা হয়, আসলে পানি একটু দ্রুত চলে আসে বা ধান কাটারটা একটু দ্রুত সময়টা প্রয়োজন হয়ে পড়ে এবং সেক্ষেত্রে অনেক সময় শ্রমিক সংকট এখন একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কৃষকের এক্ষেত্রে যে খরচটি বেড়ে যায়, এই ধরনের মেশিনগুলো ব্যবহার করার ফলে কৃষক এটি খুব সহজেই করতে পারছে এবং অনেক স্বল্প খরচ হচ্ছে। সরকারি প্রণোদনায় চলতি রবি মৌসুমে পাবনার চাটমোহরে 85 জন কৃষক 150 বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে ধান আবাদ করেছেন। বিজয়, এটিএন নিউজ, পাবনা। নিউজ এট 8-এ আরেকবার নিচ্ছে বাদিষ্টি বিরতির পর যা থাকছে। কাল শুরু হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন বিচার। বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই কাল। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একটি শোক সংবাদ জানাবো। দেশের বিশিষ্ট শিল্পপতি শিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার মারা গেছেন। তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডেরও চেয়ারম্যান। আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মারা যান। বিকেল 3টা নাগাদ দুবাইয়ের বাসাতেই অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শরীয়তপুরে তার নিজ গ্রামের প্রতিবেশী পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীমও শোক জানিয়েছেন। ব্যাংক শিল্প, আবাসন খাতের বিভিন্ন ব্যবসার পাশাপাশি মেডিকেল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান করেছে শিকদার গ্রুপ। দেশের বাইরের খবর। বিদ্রোহে উস্কানির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হতে বাধা নেই এমন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 56 জন আর বিপক্ষে ভোট দিয়েছেন 44 জন। ফলে স্থানীয় সময় বুধবার সকাল থেকে মার্কিন সিনেটে শুরু হবে ট্রাম্পকে অভিশংসনের বিচার। এর আগে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। নির্বাচনের ফল জালিয়াতির অভিযোগে গত 6 জানুয়ারি বিশাল সমাবেশ করেন ট্রাম্প। সেই সমাবেশে তার উস্কানিমূলক ভাষণের পরই ক্যাপিটল হিল আক্রমণ করে সমর্থকরা। রক্তাক্ত হয় কংগ্রেস ভবন। ট্রাম্পের আইনজীবীরা ইতোমধ্যে বলেছেন, ক্ষমতা ছাড়ার পর একজন সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা যায় না। সেদিনের বক্তব্যকে জনগণের উদ্দেশ্যে উন্মুক্ত ভাষণ উল্লেখ করে ট্রাম্পের আইনজীবীরা বলছেন, এতে সরাসরি হামলা চালানোর কোনো নির্দেশনা ছিল না। তবে ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। এবারে গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। সিরিজ বাঁচানোর লড়াইয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সকাল 9:30টায়। ইনজুরির কারণে সাকিবের পর এই টেস্টে থাকছেন না ওপেনার সাদমান ইসলামও। কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে মুমিনুল হক ও তার দল। ঢাকা টেস্ট জিততে না পারলে সিরিজ হারতে হবে স্বাগতিকদের। তবে চট্টগ্রামে পরাজয়ের পর সমালোচনায় জর্জরিত বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানো সহজ হবে না। 2018 সালে উইন্ডিজদের বিপক্ষে মিরপুরে খেলা সবশেষ টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের স্মৃতি বাংলাদেশকে আত্মবিশ্বাস দিতে পারে। সাকিব আল হাসানের অনুপস্থিতির সঙ্গে যোগ হয়েছে তামিম মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারের ফর্মে না থাকা। সাথে যোগ হয়েছে প্রথম টেস্টে অর্ধশতক করা ওপেনার সাদমান ইসলামের ইনজুরিজনিত বাদ পড়াও। এর ফলে সুযোগ হতে পারে সাইফ হাসানের। আর সাকিবের পরিবর্তে খেলবেন সৌম্য সরকার। সেটা হলে চট্টগ্রাম টেস্টের বোলিং আক্রমণই থাকবে ঢাকায়ও। ক্লেমন স্পোর্টস নিউজ। মুজিববর্ষ উপলক্ষে পর্দা উঠল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার।
ফুটবল ও ক্রিকেট। এই দুই ইভেন্টে প্রতিযোগিতা চলবে 15 মার্চ পর্যন্ত। বুধবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে তাপস। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এ আসরে ফুটবলে 63টি ও ক্রিকেটে 64টি দল অংশ নেবে। এতে নিবন্ধন করেছে 2284 জন খেলোয়াড়। ওয়ার্ড ভিত্তিক খেলাগুলো হবে ঢাকার 13টি মাঠে। জাতীয় মানের খেলোয়াড় খুঁজতেই এ আয়োজন বলে জানান মেয়র ফজলে তাপস। আমাদের ইচ্ছা থাকবে প্রত্যেক বছরই জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যেই যাতে করে এই আয়োজন করা যায়। 75টা ওয়ার্ডেই যেন অন্তত পক্ষে একটি করে খেলার উপযোগী মাঠ থাকে যেখানে সন্তানেরা খেলতে পারে। এর পরবর্তী পদক্ষেপ হবে যে সেগুলো মানসম্পন্ন মাঠ এবং পর্যাপ্ত জায়গা নিয়ে মাঠ, সেটা আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা করব, সেটা আমাদের লক্ষ্য। শেষ করব নিউজ এট 8, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রকাশক দীপন হত্যায় 8 জঙ্গির ফাঁসি, দ্রুত রায় কার্যকর চায় পরিবার। আল জাজিরা সম্প্রচার বন্ধে বিশেষজ্ঞ মতামত চেয়েছেন হাইকোর্ট। বঙ্গবন্ধুর 4 খুনি সহ জিয়ার মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সুপারিশ। মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে, যুবলীগকে প্রধানমন্ত্রী। ঝিনাইদহের কালীগঞ্জে দুর্ঘটনায় নিহত 10, কক্সবাজারে 4। 2022-এর এসএসসি এইচএসসি সিলেবাস কমিয়ে আনার চিন্তা ভাবনা। বাড়ছে নিবন্ধন, টিকা নিচ্ছেন বিদেশি কূটনীতিকরাও। কাল শুরু হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন বিচার। এবং বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই কাল। এই ছিল নিউজ এট 8। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 595 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।